একটা স্টেপ হয়ে গেল। এবার নেক্সট একটা স্টেপে আমরা প্রবেশ করব। এই স্টেপে আমাদের কি করতে হবে, কি করতে হবে আর কি করতে হবে। তোমাদের দিয়েছে সিলেবাস দিয়েছে? আগে দেখতে হবে সাবজেক্ট কটা আছে। এই একটা আছে তোমার প্যাথোলজি, একটা আছে সোশিওলজি, একটা আছে পিএসএম, আর একটা আছে এফএসএম। মানে চারটে বই পড়তে হবে এই সেশনে তোমাদের। এটা হচ্ছে একটা হচ্ছে প্যাথোলজি, আর একদম পিছনেরটা হচ্ছে তোমার এফএসএম। এই দুটো আমার ভাগে আছে, বাকি দুটো অন্য স্যারেরা পড়ে দেবে। বলবো আমি তো বলবো আগে তো যেগুলো সবকটা সাবজেক্টের বলে দেবো, ইন্ট্রোডাকশনটা দিয়ে দেবো সবকটা অ্যাকচুয়ালি কি আছে সাবজেক্টগুলোর মধ্যে। প্যাথোলজি মানে জানো তো, প্যাথোলজি কথাটার সঙ্গে তোমরা পরিচিত আছে, শুনেছো তাই তো? প্যাথোলজি কিছুই নয়, আমরা যে সাবজেক্টটা পড়লাম এতদিন ফিজিওলজি, তারই অল্টারেশন হচ্ছে প্যাথোলজি, অর্থাৎ অল্টার ফিজিওলজি। অর্থাৎ যখন আমাদের শরীর স্বাভাবিকভাবে কাজ করে, অর্থাৎ ফিজিওলজিক্যালি যখন ওয়েলবিং থাকে, অর্থাৎ ফিজিওলজিক্যালি যখন সমস্ত সিস্টেমগুলো কোঅর্ডিনেশনের মাধ্যমে আমাদের শরীরটা যখন চালিত হচ্ছে, তখন কিন্তু আমি বুঝতে পারছি আমার শরীরটা সম্বন্ধে আমার কোনো খেয়ালই থাকছে না। আমি যখন আমার লাইফটাকে আমি একটা পারপাসে করতে পারছি নির্দ্বিধায়, ঠিক আছে? তখন আর বুঝতে পারছি না আমার এখানে একটা আঙুল আছে, এখানে একটা মাথা আছে, এখানে কান আছে, আমার কোনো বুঝ থাকছে না বা আমার কোনো গোচরেই আসছে না। কিন্তু যদি একটা লোকের এখানে একটুখানি পিন ঢুকে যায় বা দাঁতের এতে যদি মাটিতে যদি একটুখানি ফুলে যায় বা কাঁটা ফুটে যায়, তখন দেখবে আমার মনটা সবসময় ওইখানে চলে গেছে যে আমার একটা মাড়ি আছে বা আমার একটা আঙুল আছে, তখন কিন্তু মনে হয়, ঠিক আছে? অর্থাৎ ফিজিওলজি যখন একদম ঠিক আছে, ওয়েলবিং চলছে, তখন আমাদের বডিটা হারমোনিয়াসলি প্লে করছে। কিন্তু যখনই কোনো বাইরের শত্রু মানে প্যাথোজেন, বাইরের শত্রুদের আমরা কি বলছি? প্যাথোজেন। যখনই কোনো বাইরের শত্রু বা প্যাথোজেন আমাদের শরীরের উপরে প্রভাব ফেলছে, তখনই আমাদের যে শরীরের যে ফিজিওলজিক্যাল চেঞ্জগুলো মানে ফিজিওলজিটা ঘটছিল, সেটার উপরে থাবা বসায়। যে থাবা বসাচ্ছে আমাদের যে নর্মাল ফিজিওলজিটা চলছিল সেটা একটু টেনে রেখে যায়, মানে নরমাল হয়ে যায়। যার জন্যে কি হচ্ছে, আমাদের শরীরের মধ্যে একটা অস্বস্তি বা একটা মানে কি বলবো ডিসঅ্যাগ্রিয়েবল সেন্সেশন, সাইন, সিম্পটম কিছু এসে উপস্থিত হচ্ছে। বুঝতে পেরেছো? অর্থাৎ ধরো বাইরের যে প্যাথোজেন গুলো আছে, প্যাথোজেন গুলোকে যদি আমি মানে ভাগ করি বা আসি, সেক্ষেত্রে দেখা যাবে ব্যাকটেরিয়া হতে পারে, সেটা কোনো ব্যাকটেরিয়া আমার শরীরে এফেক্ট করতে পারে, বা কোনো ভাইরাস হতে পারে, ঠিক আছে? বা কোনো প্যারাসাইট হতে পারে, বা কোনো ইনজুরিয়াস ফরেন বডি হতে পারে, ঠিক আছে? তো বা কোনো ধরনের করোসিভ কোনো সাবস্টেন্স হতে পারে। যাই হোক না কেন, যখনই আমাদের শরীরে প্রভাব ফেলছে, তখন আমাদের শরীরের যে ফিজিওলজি সেটা অল্টারেশন করে ফেলছে, সেটাকে আমরা বলছি প্যাথোলজি।
অর্থাৎ যদি আমি একটা অ্যাঙ্গেল ধরে বলি, ধরো এখানে তোমাদের যা আছে ম্যাক্সিমামই মানে জেনারেল প্যাথোলজি, কোনো মানে কি বলবো, মানে প্যাথোলজির অনেকগুলো সেক্টর, বুঝতে পারছি, প্যাথোলজির প্রচুর সেক্টর, তার মধ্যে জেনারেল প্যাথোলজি একটা। জেনারেল প্যাথোলজি মানে এই সিস্টেমিক যে সমস্ত জিনিসগুলো আমাদের শরীরে ব্যাঘাত করে। এছাড়া ধরো মাইক্রোবায়োলজি আছে, প্যারাসাইটোলজি আছে, হেলমিনথোলজি আছে, হ্যাঁ, তো এরকম প্রচুর সেক্টর আছে, মানে ক্লিনিক্যাল প্যাথোলজি আছে। তো সেক্ষেত্রে তোমাদের মানে একটা প্যাথোলজি একটা বিশাল সাবজেক্ট, সেখান থেকে আমাদের একটুখানি জানতে হবে। আমাদের কি জানতে হবে সেটা আগে একটু জেনে নিই। আমাদের জানতে হবে অ্যানিমিয়া সম্বন্ধে, ঠিক আছে, অ্যানিমিয়া সম্বন্ধে আমাদের জানতে হবে, জন্ডিস সম্বন্ধে আমাদের জানতে হবে, ব্লাড প্রেশার সম্বন্ধে, ঠিক আছে। তিনটে এক্সামিনেশন জানতে হবে, রুটিন এক্সামিনেশন, আমাদের শরীরের মানে রক্তের এক্সামিনেশন, স্টুলের এক্সামিনেশন আর ইউরিনের এক্সামিনেশন। এই তিনটে আমরা এক্সামিনেশন নিয়ে আমাদের শরীরের কন্ডিশন গুলো জানার জন্য এক্সামিনেশন অফ ব্লাড, এক্সামিনেশন অফ ইউরিন, এক্সামিনেশন অফ স্টুল। তো এই তিনটে এক্সামিনেশনই আছে তোমাদের, রুটিন এক্সামিনেশন অফ ব্লাড, রুটিন এক্সামিনেশন অফ ইউরিন অ্যান্ড স্টুল, ঠিক আছে। এছাড়া ইএসআর সম্বন্ধে জানতে হবে আমাদের, কোয়াগুলেশন সম্বন্ধে জানতে হবে, ইডিমা সম্বন্ধে জানতে হবে। এই 8খানা তোমাদের বড় কোশ্চেন আছে, ঠিক আছে। আর শর্ট নোটে ওই বড় নোটে যেমন অ্যানিমিয়া আছে, শর্ট নোটে অ্যানিমিয়া আছে, শর্ট নোটে জন্ডিস আছে, আর তোমার আছে কি মাল্টি টেস্ট, রুটিন এক্সামিনেশন ইউরিন আগেও একবার দিয়েছে বড় কোশ্চেনে, আমার ছোট কোশ্চেনে দিয়েছে। পাঁচ সেট ইএসআর, ইএসআর বড় কোশ্চেনেও আছে আবার ছোট কোশ্চেনেও আছে। ম্যালেরিয়া, ব্লাড প্রেশার বড় কোশ্চেনে আছে, ছোট কোশ্চেনেও দিয়েছে। তারপর হচ্ছে abnormality of the stool and with dysentery, helminthology and dehydration। খুবই সংক্ষিপ্ত একটা কোর্স আছে প্যাথোলজি, তবু আমি তোমাদের প্যাথোলজিটা সম্বন্ধে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো এইটা প্যাথোলজিটা সম্বন্ধে একটু বোঝা গেল। প্যাথোলজি সাবজেক্টটা কি সব বোঝা হয়। আর একটা সাবজেক্ট আমাকে পড়াতে হবে, সেটা হচ্ছে এফএসএম। এটা একটা মজার সাবজেক্ট, যেটা আমাদের খুব একটা কাজে লাগে না, কিন্তু অ্যাজ এ মেডিকেল ম্যান আমাদের জানতে হয়, ঠিক আছে। এটা আমাদের প্র্যাকটিসের উপরে পুরো একটা প্রভাব ফেলে। এফএসএম মানে ফরেনসিক অ্যান্ড স্টেট মেডিসিন। এফ মানে এফ মিনস হচ্ছে ফরেনসিক, এস মানে হচ্ছে স্টেট, এম মানে মেডিসিন, ফরেনসিক অ্যান্ড স্টেট মেডিসিন এর ফুল নামটা। তো এফএসএম এখানে অ্যাকচুয়ালি কি মানে দুটো সেক্টর এখানে আছে। একটা হচ্ছে তোমার লিগাল প্রসিডিওর, মানে একটা লিগাল অ্যাসপেক্ট অফ দ্য রিগার্ডিং প্র্যাকটিস অফ এ ডক্টর। একটা ডাক্তার সে যে প্র্যাকটিস করবে সে কি আইনের বাধ্যবাধকতার মধ্যে প্র্যাকটিসটা করবে, সেইটা হচ্ছে একটা সাইড। আর একটা সাইড হচ্ছে ক্রিমিনাল যে সমস্ত অফেন্স গুলো আছে, এবং যেখানে ধরতে গেলে অত অফেন্সে না হলো আনন্যাচারাল যে ডেথ, আনন্যাচারাল যে ডেথ হচ্ছে সেই ডেথের যে কজ, অস্বাভাবিক মৃত্যু, অস্বাভাবিক মৃত্যুর কারণ আইডেন্টিফাই করতে হবে। মেডিকেল নলেজ অ্যাপ্লাই করে অস্বাভাবিক মৃত্যুর কারণ নির্ণয়, বুঝা গেল? দ্যাট ইজ ফরেনসিক মেডিসিন। বুঝা গেল? ফরেনসিক মেডিসিন মানে হচ্ছে মেডিকেল নলেজটা অ্যাপ্লাই করে একটা মৃত্যুর কারণ নির্ণয় করা। যেটা স্যার আইবি অফিসাররা করে, ইন্টেলিজেন্স ব্যুরো। ওসব মানে আমাদের যে সমস্ত ফরেনসিক ডিপার্টমেন্ট আছে, ওই ফরেনসিক ডিপার্টমেন্টে এগুলো হয়, যেখানে দুটো সেক্টর আছে।
একটা হচ্ছে ফরেন্সিক ইনভেস্টিগেশন, আর একটা হচ্ছে ফরেন্সিক ল্যাবরেটরিক্যাল টেস্ট। তো সেখানে ফরেন্সিক ইনভেস্টিগেশন যেখানে হয় সেখানে যে ডেড বডিটা আছে সেই ডেড বডিটাকে অ্যানালিসিস করা হয় এবং অ্যানালিসিস করার সময় কিছু স্যাম্পল কালেক্ট করা হয় বিভিন্ন জায়গাকার, সেইগুলো এবার ল্যাবরেটরিতে পাঠিয়ে টেস্টিং করা হয় ফরেন্সিক ল্যাবরেটরি। ঠিক আছে, এরপরে একটা বড় জোতা কাগজ দিয়ে দেওয়া হয়, সেখানে মৃত্যুর কারণটা লেখা থাকে, দ্যাট ইজ ফরেন্সিক রিপোর্ট। অটোপসি বলা যেতে পারে পার্ট অফ ফরেন্সিক। ঠিক আছে, ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে একটা পার্ট হচ্ছে অটোপসি। তো যাকে আমাদের অত ভেতরে যাওয়ার দরকার নেই, আমরা আগে দেখে নিই আমাদের এই সাবজেক্টটা আমাদের কি করতে হবে। ঠিক আছে, এখানে দেয়া আছে ডিফারেন্ট টাইপ অফ কোডস এন্ড দেয়ার ফাংশন। আমাদের দেশে যত রকমের কোড আছে সেই কোডগুলো এবং তার ফাংশন সম্বন্ধে আমাদের জানতে হবে। 2 নম্বরে বলে দিচ্ছে ডেথ মানে মৃত্যু কি, আর হচ্ছে মৃত্যু কয় প্রকার, তারপরে বলছে মৃত্যু মানে সাইন গুলো কি কি, হোয়াট ইজ দ্য সাইন অফ ডেথ, আর হচ্ছে ডিফারেন্স বিটুইন সোমাটিক ডেথ এন্ড মলিকুলার ডেথ। তারপরে বলতে হবে ইনজুরি, বিভিন্ন প্রকারের ইনজুরি, ক্লাসিফাই দ্য ইনজুরি, ডিসক্রাইব দ্য মেডিকো লিগাল ইম্পর্টেন্স অফ অ্যাব্রেশন। তারপরে বলতে হবে বার্ন। ঠিক আছে, enumerate the degree and what are the difference between scare and earthquake. তারপরে আছে rape, what is the sign, symptom and sign of rape, what are the procedure of examination in case of rape, what is contemptuous, মানে what are the danger of rape, মানে rape সম্বন্ধে যেটুকু আছে বলে নিয়ে আসবে। তারপরে আছে ডিফারেন্স বিটুইন ট্রু এন্ড ফলস কুইজ। তারপরে আছে স্টারভেশন, মেনশন দ্য কজ, সিম্পটম, সাইন অফ স্টারভেশন। তারপরে আছে ইনফ্যান্টিসাইড, আর হচ্ছে ডিস্টিংগুইশ বিটুইন স্টিল বার্ন আর হচ্ছে ডেথ আফটার বার্ন। আর কিছু শর্ট নোট দেওয়া আছে যেখানে তারপরে হ্যাঙ্গিং, স্ট্র্যাঙ্গুলেশন, ড্রাউনিং, কোমা, সাফোকেশন, ফিঙ্গারপ্রিন্ট। শ্বাসরোধ করে মারা, যেটা বললেন স্ট্রেনিকুলেশনের ভিতরে। অনেক কিছু আছে, মানে এফএসএনটা হচ্ছে আমাদের মানে একটা আইনগত সেক্টর, যেখানে আমাদের প্র্যাকটিসের সময় খুব একটা ম্যাটার করে না, কিন্তু আমাদের যেহেতু এটা সাবজেক্ট হিসাবে আছে এটা আমাদের জানতে হবে, পড়তে হবে। কোড সম্বন্ধে তোমরা সবাই জানো, আমাদের দেশে সাধারণত কোড সাধারণত এমনি 2 প্রকারের হয়, একটা সিভিল কোড, একটা হচ্ছে ক্রিমিনাল কোড। ক্রিমিনাল কোডগুলো আমাদের দেশে 4টে সেক্টরে ভাগ করা আছে। একটা হচ্ছে দেশের একদম সর্বোচ্চ হেডকোয়ার্টার মানে রাজধানী, সেখানে একটা কোড আছে, তাকে বলি আমরা সুপ্রিম কোর্ট। ঠিক আছে, এই সুপ্রিম কোর্ট হচ্ছে সর্বা, এই সমস্ত কিছু যত আইন প্রণয়ন ঘটানো থাকে, নতুন আইন যত প্রণয়ন করে সব এই কোর্টই করে। আর এই কোর্টের নির্দেশ অন্যান্য যত কোর্ট আছে সবাই মেনে চলতে হয়। হ্যাঁ, এবং এখানে যত ধরনের নির্দেশ এবং নতুন নতুন আইন নথিভুক্ত হয় সেগুলো অন্যান্য কোর্টেও সেই তাদের নির্দেশ অনুযায়ী নথিভুক্ত করতে হয়। বুঝতে পেরেছি? আর আছে কি বিভিন্ন যতগুলো স্টেট আছে আমাদের দেশে, তাদের হেডকোয়ার্টার যেগুলো আছে সেইখানে একটা করে কোর্ট আছে, তাদেরকে বলি আমরা হাই কোর্ট। ঠিক আছে, যেমন আমাদের কলকাতায় আছে হাই কোর্ট, দিল্লিতে আছে সুপ্রিম কোর্ট, দেশের রাজধানী। তো এই হাইকোর্টেরও তোমার কিছু মানে ক্ষমতা আছে, সেই ক্ষমতাগুলোকে আমরা এখানে ফাংশন করছি। এবার আইনের যে সেন্টেন্স, আইনের যে সেন্টেন্স পানিশমেন্ট, হ্যাঁ পানিশমেন্ট, সেন্টেন্স গুলোকে পানিশমেন্ট করি। সেখানে কত ধরনের আইনের সেন্টেন্স তুমি জানো? তোমরা তো জানা কথা, কত ধরনের সেন্টেন্স থ্রো করে জাজেরা মৃত্যুদণ্ড দিতে পারে। সর্বোচ্চ সেন্টেন্স হচ্ছে ক্রিমিনাল, সিভিল, ডেথ। প্রথম হচ্ছে তোমার
আমাদের দেশে মৃত্যু কিভাবে দেওয়া হয় হ্যান্ডিং এর মাধ্যমে, তাই তো? এইটা হচ্ছে সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড বাই হ্যান্ডিং। এছাড়া যাবজ্জীবন কারাদণ্ড, লাইফ ইমপ্রিজনমেন্ট, সশ্রম কারাদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, সশ্রম কারাদণ্ড, কারাদণ্ড উইথ ফাইন, কারাদণ্ডের সঙ্গে ফাইন বা শুধু ফাইন, ঠিক আছে? আর একখানা আছে তোমার বুকে যদি ছেড়ে দেওয়া, তাকে বলা হয় হ্যাঁ ভৎসনা নাকি বলে, মানে যারা যেরকম মানে হাই নাগরিক আর কি, তারা যদি মানে প্রথম কোনো একটু ভুল শান্তি করে বা সরকারি কোনো কর্মচারী তারা যদি কর্তব্যে গাফিলতি করে, সেক্ষেত্রে অনেক সময় তাদের শাস্তি না দিয়ে সাসপেন্ড করা বা বকাঝকা করে ছেড়ে দেওয়া, এরকম কিছু এ আছে, শাস্তি আছে। সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য আছে, মন্দিরের জন্য সবের মধ্যেই আছে। ব্যাপারটা সেটা নয়, আর সেই স্যার কনস্টিটিউশন নেই, সেটা হচ্ছে গুরুত্ব দিতে সব চুরি করার কনস্টিটিউশন নেই। সেটা তো এখনকার আমাদের ভারতবর্ষে ম্যাক্সিমাম আইনটাই অন্য কান্ট্রি থেকে ধার করা আছে, আর নিজেরাই চুরি করে বসে আছে। বলছি স্যার, এই যে সিএমএসইডি আমরা এই যে কোর্সটা যে করছি, এটা করে এই যে আইনত ব্যাপারগুলো বলছেন বা আমরা এই কোর্সের মধ্যে পড়ছি, যখন কোনো ডেথ হয়ে যাবে, তখন প্র্যাকটিস করছি, ডেথ হয়ে গেলে সেই ডেথ সার্টিফিকেট কি দেওয়া যাবে? মানে স্যার আমরা দিতে পারবো একটু প্রেসক্রাইব করে? ডক্টর ছাড়া দেশ থাকলে দিতে পারবে না। এবার আমি একটা কথা বলি, আপনারা সবাই অল্প এডুকেটেড, ঠিক আছে? আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা সম্বন্ধে সবাই অবগত, ঠিক আছে? এবার আমি একটা কথা বলি, এই যে মেডিকেল সায়েন্স করতে গেলে আমাদের দেশে কিছু নিয়ম আছে। প্রথমে আগে একটা এন্ট্রান্স এক্সামিনেশনে বসতে হয়, যেটাকে আমরা নিট, ঠিক আছে? সেই নিট পরীক্ষা দেওয়ার পর সেখানে একটা র্যাঙ্কিং এর ব্যবস্থা আছে। সেই র্যাঙ্কিং ওয়াইজ আমাদের দেশের যতগুলো মেডিকেল স্ট্রিম আছে, সব স্ট্রিমে এই র্যাঙ্কিং থেকে ভর্তি করা হয়, ঠিক আছে? এইবার এছাড়া এর বাইরে কোনো মেডিকেল কোর্স নেই, ডাক্তারি কোনো কোর্স নেই, ঠিক আছে? এরপরে আপনারা যদি ডাক্তারি ভর্তি আসেন, সেক্ষেত্রে যদি এরকম ধরনের কোশ্চেন করেন, সেটা খুবই দুঃখজনক। আমরা সবাই জানি কি আছে, এর বাইরে কিছু নেই। অর্থাৎ আপনি কখনোই একটা ডেথ সার্টিফিকেট দিতে পারবেন না। আপনার হাতে যদি মানে কোনো রুগী মারা যায়, সেই রুগী যদি কেস করে, আপনার এগেন্সে যদি কেস ফাইল হয়, সেটা আপনার ক্রিমিনাল কেস হবে। স্যার গুগলে কিন্তু দেখছিলাম যে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে যে সিএমএসইডি করার পর ডেথ সার্টিফিকেট ইস্যু করা যাবে। আপনি জানেন? স্যার দিল্লিতে কিছুদিন আগে একটা ইনসিডেন্ট হলো, হাইকোর্টে রায় বের হলো। হ্যাঁ, একটা অর্ডার আছে, মানে গুগল করে দেখছিলাম আছে জিনিসটা যে সিএমএস করার পর করা যায়। দেখো জটিল আইন ব্যবস্থা, জটিল অনেক গ্রামে আছে, আমি একটু জানি বলে দিলাম। কিন্তু স্যার অনেকে আরএমপি ডাক্তার অনেকে আছে যারা কি যেমন মানে ওই থেকে বার্মিং ঘাট থেকে শ্মশান ঘাট থেকে আর কি ওরা একটা ফর্ম দিয়ে দিয়েছে, ওই ফর্মটা ফিল আপ করে কোনো ডাক্তার, এমন ডাক্তার আছে তারা ফিল আপ করে ওটা কজটা দিয়ে দেয়, দিয়ে ওটা দিয়ে জমা করলে ওরা সাবমিট করে। এবার দেখো বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যাপার, হ্যাঁ, কিন্তু ওরা কি করে তাহলে সাবমিট করছে, ওরা ফর্মটা দিচ্ছে কি করে, তাহলে যার মানে আমি জানি। রাইট নেই। আমি জানি না। না এটা স্যার রুরাল পার্টিকুলার তো গভর্নমেন্ট আন্ডারটেকিং, তাই না? তো সেক্ষেত্রে তো এটা মানে প্রযোজ্য দেখো, হবে। আমি ওইসব ব্যাপারে কিছুই জানি না। কতদূর কোনটা কতটা বৈধ কতটা অবৈধ, এই ব্যাপারটা সরকারি ঠিক করে, আইন ব্যবস্থায় ঠিক করবে। যখন কাপড়ে পড়বে তখন দেখা যাবে কি সত্যি কি মিথ্যে। এছাড়া বোঝা যাবে না। তবে আমি যেটা জানি বলে যে এর বাইরে আর কিছু হয় না। এবার তোমাদের তো বলে দেওয়া আছে যে তোমরা একটা মানে এ কোর্স যেখানে তুমি ডাক্তারি লিখতে পারবে না, তো তবে সেই জায়গায় ক্লাস কি করে? আমি যেখানে ডাক্তারি লিখতে পারছি না, সেখানে আপনি সার্টিফিকেটের ব্যাপারটা আসছে কি হলো? ওই সার্টিফিকেটটা একটা ডাক্তার দিতে পারে, একটা ডেথ সার্টিফিকেট ডক্টর দিতে পারে। তা আমি যখন ডাক্তারই নই, তাহলে কি করে দিতে পারি?
পিডিটি হোক, সিএমএসি হোক, সুপ্রিম কোর্টই হোক, যাই হোক, আমি যখন সুপ্রিম কোর্ট বলছি আমি ডাক্তার নিতে পারবো না, তাহলে আমি ডাক্তার নই, আমি স্বাস্থ্যকর্মী। আমি স্বাস্থ্যের কিছু করেছি, স্বাস্থ্য সম্বন্ধে আমি কিছু জ্ঞান লাভ করেছি, সেই জ্ঞানের দ্বারা আমি মানুষের উপকার করবো। আর এবার বলো ডেথ কাকে বলে? মৃত্যু বলতে কি বলবো? যখন মানুষের শরীরে সব অর্গানগুলো কাজ করা বন্ধ করে দেয়, ব্রেন ওয়ার্ক করে না। অর্থাৎ মৃত্যুর একটা ডেফিনিশন দেওয়া আছে আমাদের, ঠিক আছে? যেটা ডেফিনিশন কি? কমপ্লিট অ্যান্ড ইরিভার্সিবল স্টপেজ অফ ব্রেন ফাংশন, হার্ট ফাংশন অ্যান্ড লাং ফাংশন। অর্থাৎ সিজেশন অফ সার্কুলেশন, সিজেশন অফ রেসপিরেশন অ্যান্ড সিজেশন অফ ব্রেন ফাংশন। এই তিনটে ফাংশন যখন কমপ্লিটলি অ্যান্ড ইরিভার্সিবল, ইরিভার্সিবল কথাটা কিন্তু আছে, কারণ তোমার এক ধরনের মৃত্যু আছে, আবার ঘুরে চলে আসতে পারে, আবার ঠিক হয়ে যেতে পারে, ঠিক আছে? হ্যাঁ স্যার চমরা জীবন দাও সিনেমাটা দেখেছেন? ওটা সাসপেন্ডেড অ্যানিমেশন, সাসপেন্ডেড অ্যানিমেশন বলে একটা কথা আছে, সাসপেন্ডেড অ্যানিমেশন, ঠিক আছে? এটা কি জিনিস? না এটা হচ্ছে মরে যাওয়ার পরেও আবার ভাইটাল ফাংশন গুলো ফিরে আসা, মানে ভাইটাল ফাংশন গুলো বন্ধ হয়ে যাওয়ার পরেও আবার ফিরে আসা, তাকে বলা হচ্ছে সাসপেন্ডেড অ্যানিমেশন। একটা বাচ্চা হতো সকালবেলা, ঠিক আছে, এবং বাচ্চা কোনো মানে লাইভের চিহ্ন ছিল না, মানে ডেড বেবি বললো, তাকে বেবি কটে শুয়ে রেখে দিয়েছিল, বাড়ির লোকের খবর দেওয়া হচ্ছে, বাড়ির লোক এলো, এসে কবর দিতে নিয়ে গেছে, তখন বাচ্চা ট্যাঁ করে কেঁদে উঠল। তো এই এতক্ষণ ধরে সে মৃত ছিল, হঠাৎ মৃত হয়ে গেল। আবার অনেক মানুষ ডেথ দেওয়া হয়ে যায়, তারপরেও আবার তার ভাইটাল ফাংশন গুলো ফিরে আসতে পারে, ঠিক আছে? তার মানে সেটা রিভার্সিবল হয়ে গেল। সেই জন্য ডেটের ডেফিনেশনে আমাদের ইরিভার্সিবল কথাটা লিখতে হবে, কমপ্লিট, কমপ্লিট অ্যান্ড ইরিভার্সিবল, বুঝতে পেরেছো? সিজেশন অফ তিনটে মেন ফাংশন, একটা যে সিজেশন অফ ব্রেন ফাংশন, সিজেশন অফ তোমার হার্টের ফাংশন বা সার্কুলেশন, অ্যান্ড সিজেশন অফ লাংসের ফাংশন, তারপরে সিজেশন অফ রেসপিরেশন। এইবার একটা ব্রেন ফাংশন করছে না, বুঝবোটা কি করে? একটা সার্কুলেশন মানে হার্ট ফাংশন করছে না, সেটা বুঝবো কি করে? একটা লাংস যে ফাংশন করছে না, সেটা বুঝবো। এই তিনটে বোঝা যদি আমি বুঝতে পারি এবং সেটা যদি আমি কোনো শরীরে জাজ করার ক্ষমতা আমার থাকে, তবে আমি বলে দিতে পারবো যে এই জীবিত না মৃত। বুঝা গেল? এবার তার জন্য আমাদের কিছু টেস্টিমনি আছে, যার মাধ্যমে আমি সেটা বলবো। যে কোনো আমাদের এই যে আমরা যে এত কিছু করছি, আমাদের ভলেন্টারি যত কিছু জিনিসগুলো ঘটছে, সবই তো ব্রেন ঘটাচ্ছে। ভলেন্টারি রিফ্লেক্স গুলো বলো, যে আমি কথা বলছি, এই যে হাত পা নাড়ছি, ভলেন্টারি পাওয়ার বলো, এই যে খুশি মারছি, করছি, এই যে ভলেন্টারি পাওয়ার, এগুলো কে মেনটেন করছে? ব্রেন তো, নার্ভের মাধ্যমে মেনটেন করছে, নিউরোমাসকুলার সিস্টেমের মাধ্যমে। তো যখন ব্রেন অ্যাকশন করবে না, তখন এই ফাংশন গুলো আমার মধ্যে দেখা যাবে না। অর্থাৎ আমার মধ্যে কোনো রেসপন্স পাবো না। শুনছেন আমি নাচছি, কিন্তু কোনো সে রেসপন্স দিচ্ছে না। তারপরে হাতটা তুললাম, ফেলে দিলাম, আওয়াজ করে দিলাম, মানে কোনো ভলেন্টারি পাওয়ার নেই। যার ভলেন্টারি পাওয়ার আছে সে রেস্ট করবে, হাতটা ফেলে হাতটা পড়ে যাচ্ছে বলে সে এরকম ফোকাস করে পড়বে না, আস্তে আস্তে ফেলবে। চিন্তি কাটলে বলে আ করে উঠবে বা মুখের কোনো ধরনের এক্সপ্রেশনে গন্ডগোল দেখা যায়, চিন্তি কাটলে কোনো এক্সপ্রেশন নেই, ঠিক আছে? তো এইখান থেকে আমি বুঝে নিতে পারছি তার ব্রেন ফাংশনটা অফ হয়ে গেছে, ব্রেন ফাংশন নেই। এইবার দেখছি স্টেথো বসিয়ে হার্টবিট আসছে কিনা, হার্টবিট হচ্ছে কিনা দেখছি, হার্টবিট নেই, পালস দেখছি, যেহেতু হার্টবিট নেই সেহেতু পালসও নেই, ঠিক আছে? তো
তো যখন দেখলাম হার্ট বিটও নেই, পালসও নেই, তার মানে হার্ট সিচুয়েশন নেই, রেসপিরেশন। এখানে আমরা দিলাম কোন ধরনের বায়ু যাতায়াত করে, তারাও বুঝতে পারি ফেদার দোলাম, ফেদার টেস্ট করে। ফেদার যদি সামান্য রিফ্লেক্ট হয়, ফেদার তোমার রিফ্লেকশন আসবে, ঠিক আছে? তো ফেদারে কোনো রিফ্লেকশন নেই, স্টেথোর সাহায্যে কোনো রেসপিরেটরি সাউন্ড পাচ্ছি না। রেসপিরেটরি মুভমেন্ট, কিছু মুভমেন্ট হলে পরে কি আমরা ফিজিওলজিতে কি করেছিলাম? ইন্সপিরেশনের সময় চেস্ট এক্সপ্যান্ড করবে, এক্সপিরেশনের সময় নেমে যাবে। আবার এরকম বেরোবে নামবে, তো একটা গ্লাসে জল নিয়ে তার বুকের উপরে রাখা হলো। জলে যদি কোনো ধরনের একটু রিফ্লেকশন হয়, জলের যে লেভেল আছে সেখানে কম্পন বা রিফ্লেকশন দেখা যাবে, সেটা স্ট্যান্ড হয়ে আছে কোনো ধরনের। এবার মিরার টেস্ট করলাম, মানে যে কোনো দেখবে নাককে যদি একটু যাতায়াত করে, তোমার দেখবে একটা পেপার পড়ে, মিরারের উপরে একটা পেপার পড়বে। তো মিরার টেস্ট করলাম, কোনো পেপার পড়ছে না, তার মানে কি? তার মানে এখান থেকে বুঝলাম যে তার রেসপিরেটরি সিস্টেম স্টপ হয়ে গেছে, অর্থাৎ সাসপেনশন অফ রেসপিরেশন। ঠিক আছে? এই চারটে দেখলাম যে এর মধ্যে নেই। আর একটা হচ্ছে তোমার রিফ্লেক্স গুলো, হ্যাঁ, রিফ্লেক্স গুলো লস্ট হয়ে যায় যখনই মারা যাচ্ছে। মারা যাওয়ার পরে কোনো রিফ্লেক্স কিন্তু পাবে না, প্ল্যান্টার রিফ্লেক্স, তারপরে বিভিন্ন ধরনের রিফ্লেক্স, পিউপিলারি, আমরা দেখি তিন ঘন্টা পিউপিলারি রিফ্লেক্স না, দেখবে পিউপিলটা ইন রেসপন্স টু লাইট এরকম সংকোচন প্রসারণ হয়। এই যে আমাদের যে পিউপিল, যেটার মধ্য দিয়ে লাইটটা তোমার লেন্সের উপরে গিয়ে পড়ছে, বুঝতে পেরেছো? যে গ্যাপটা, ওই গ্যাপটা আলোতে এরকম সংকোচন প্রসারণ করে, ছোট বড় হয় সোজা কথা। যদি জীবিত থাকে তবে ওই জায়গাটা এরকম ছোট বড় হবে লাইট, যদি মরে যায় ওই জায়গাটা এরকম কনস্ট্যান্ট ফিক্সড হয়ে যাবে, বুঝতে পেরেছো? অর্থাৎ পিউপিলারি রিফ্লেক্সটা against to light, filter reflex lost হয়ে যাবে। এতগুলো জিনিস দেখার পরে আমরা 4 ঘন্টা ওয়েট করি। ইরিভার্সিবল ব্যাপারটা হচ্ছে, স্যার চোখে তুলো দিয়ে কি দেখে না? ঠিক আছে? চোখে পাটানো দিয়ে দেখে না, তুলো দিয়ে, হ্যাঁ, তাহলে ওটা কি করে? চোখের পাতা হচ্ছে ওটা চোখের পাতা হচ্ছে কিনা, কোনো ডিসচার্জ হচ্ছে কিনা, কোনো ধরনের জল বেরিয়ে আসছে কিনা, কোনো একটা পরে আমরা যদি বুঝতে পারি তাহলে কিন্তু চোখ রেসপন্স করবে, একটা সিচুয়েশন ঘটাবে। সেই সিচুয়েশনটা হয় না, ওটা আমাদের দেখতেও লাগে। যদি পিউপিল স্থির হয়ে যায় তবেই জানবো গেছে। যদি হার্টবিট পেলাম না, কোনো ধরনের রেসপিরেশন পাচ্ছি না, পালস রেট নেই, কোনো এমনি এক্সটার্নাল রেসপন্স নেই, চিন্তি কাটতে কোনো সাড়া নেই, রোগটার কোনো সাড়া দিচ্ছে না, নাড়ার পরেও সাড়া দিচ্ছে না, হ্যাঁ, মুভমেন্টগুলো দেখলাম, হাত তুলেছে, ফাস্ট করে গেল, কোনো রেজিস্টেন্স নেই, তো আমরা তখন বুঝে ওর ভলেন্টারি পাওয়ার লস্ট হয়ে গেছে এবং ব্রেন ফাংশনও বন্ধ হয়ে গেছে। তো যখন এই ফাংশনগুলো বন্ধ হয়ে যাবে তখনই আমরা তাকে বলবো ডেথ। ঠিক আছে? তাহলে ডেথের একটা আমরা ডেফিনেশন খারাপ করে দিলাম। এইবার ডেথের যে সাইন সিমটমগুলো আছে সেগুলো আমাদের সিরিয়ালি জানতে হবে। আমরা ডেথের ক্ষেত্রে সাইন সিমটমগুলোকে কতগুলো সেক্টরে ভাগ করেছি। একটা হচ্ছে ইমিডিয়েট সাইন, আর্লি সাইন আর লেট সাইন। এর আগে স্যার যেটা বলছিলেন ওটা কমপ্লিট হলো না, যে এটা আপনার 4 ঘন্টা যে রেখে দেওয়া হয়, ওই কথাটা কমপ্লিট হলো। কথাটা কমপ্লিট হয়নি, এখানে রিভার্সাল কথাটা যাতে না আসে, মানে যদি আবার গেনিং হয়, সাধারণত আমরা দেখেছি যে যতগুলো কেস রিল্যাক্স করেছে উইদিন 4 আওয়ার্সের মধ্যেই ঘটে যাবে। 4 ঘন্টা বাদে যখন এটা আর ঘটছে না, তার মানে ঘটার সম্ভাবনা প্রায় 99.9 নেই, বুঝে গেল? সেই জন্য আমরা 4 ঘন্টা ওয়েট করার পরে এবার হসপিটালেই হোক, যেখানেই হোক, এই জিনিসটা মেনটেন করা হয়। আগে ডায়াগনোসিস করে নেওয়া হয়, ডায়াগনোসিসে দেখে নেওয়া হয় এই যে 3টে যে ভাইটাল ফাংশন, এই ভাইটাল ফাংশন 3টে অফ হয়ে গেছে, মানুষটার মধ্যে আর নেই, এবং আমরা দেখবো এই ভাইটাল ফাংশনগুলো 4 ঘন্টার মধ্যে রিকভার করছে কিনা। যদি দেখা যায় আগে রিকভার করছে না, তাহলে সে টোটালি
বুঝলে গেল? এইবার তোমাদের এই যে ডেটের যে সাইন সিমটম, অ্যাকচুয়ালি দেওয়া থাকে ডেটের সাইন সিমটম, কারণ মরে গেলে মানুষ আর সিমটম দিতে পারে না। সিমটম কি, সাইন কি? সিমটম হচ্ছে যেগুলো রোগী লক্ষণ অনুভব করে এবং প্রকাশ করে। অর্থাৎ আমাদের যে ফিলিং, ডিসঅ্যাগ্রেবল যে সেন্সেশন, হ্যাঁ, সেইগুলো যখন একটা রুগী ফিলিং করে এবং ডাইরেক্ট করছে, তখনই সেগুলোকে আমরা বলছি সিমটম। আর সাইন কোনগুলো, যেগুলো দেখা যাচ্ছে, সেটা ডাক্তার নিজেও দেখতে পারে, পেশেন্ট পার্টিও দেখতে পারে, পেশেন্ট নিজেও দেখতে পারে। এবং এক্ষেত্রে যেহেতু মরে যাচ্ছে, সেহেতু সে সিমটম দিতে পারবে না, সেরকম। তো সেই জন্য অ্যাকচুয়ালি সাইনই বলা যায়। এবার সেখানে যত সাইন হচ্ছে, সেই সাইনগুলোকে আমরা তিনটে সেক্টরে ভাগ করছি। একটা হচ্ছে ইমিডিয়েট সাইন, একটা হচ্ছে আর্লি সাইন, আর একটা হচ্ছে লেট সাইন। বুঝতে পেরেছি? ইমিডিয়েট সাইন খুবই সোজা, এই যেগুলো বললাম ডেফিনিশনে লেখা আছে, সেইগুলো হচ্ছে ইমিডিয়েট সাইন। অর্থাৎ সিজেশন অফ সার্কুলেশন, সিজেশন অফ রেসপিরেশন, সিজেশন অফ ব্রেন ফাংশন, এই তিনটে প্রথমেই ঘটবে। সেই জন্য এদেরকে বলা হচ্ছে ইমিডিয়েট সাইন। ঠিক আছে? এবার আর্লি সাইন, যে মরার পরে পরে 1-2 ঘন্টার মধ্যে যে সিমটম গুলো আমরা দেখতে পাই, যে সাইন গুলো আমরা দেখতে পাই, সেগুলোকেই বলা হচ্ছে আর্লি সাইন। এইবার 2-3 দিন বাদে যে সিমটম গুলো দেখতে পাই, সেগুলো হচ্ছে লেট সাইন। বুঝতে পেরেছো? তো এগুলো আমাদের নোটে সব লেখা থাকবে। আমরা দেখবো একটা টেম্পারেচারের কি পরিবর্তন হচ্ছে, চোখের কি পরিবর্তন হচ্ছে, স্কিনের কি পরিবর্তন হচ্ছে, হ্যাঁ, এরকম বডি টেম্পারেচারের কি পরিবর্তন হচ্ছে, হ্যাঁ, এইরকম সব পরিবর্তনগুলো আমরা দেখতে পাবো। বুঝতে পারছো? রাইগর মটিস হচ্ছে, পোস্টমর্টাম লিভিডিটি হচ্ছে, এসব কথাগুলো আমরা শুনবো। পোস্টমর্টাম লিভিডিটি, রাইগর মটিস, এই অবধি ইমিডিয়েট মানে আর্লি সাইনের মধ্যে পড়বে। লেট সাইনের মধ্যে যা যা ফেক পায়, একটা ডেড বডি কি ফেক হয় বুঝে যাবে, তার পচন একটা লেট সাইন, অথবা ভারী হয়ে যাবে, ঠান্ডা হবে, অথবা তোমার মামি হয়ে যাবে, মামি ডিপ্রেশন হয়ে যাবে, তাই তো, অথবা অ্যাডিপোসিয়ার ফর্মেশন হয়ে যাবে। তো এইরকম বিভিন্ন ফর্মেশন আছে যেগুলো করার পরে করতে পারে। তবে ম্যাক্সিমাম 99%ই পচনই করে। কিছু কিছু জিনিস, যেমন ধরো ডেড বডিটা খুব হাই টেম্পারেচার অঞ্চলে চলে গেল, তখন মাসেলস গুলো, স্প্রিং গুলো, হাড়গুলো একসঙ্গে জিলাটিনের মতো হয়ে গিয়ে একটা মামিতে পরিণত হয়ে গেল, সে আর পচবে না। আবার ধরো এই সমস্ত যে সমস্ত ডোবা কেসগুলো ঘটে, এমন একটা যে মানে ভৌগোলিক একটা পরিবেশের মধ্যে সে পৌঁছে গেল, পাম্পের মধ্যেই হতে পারে, সেখানে দেখা যাচ্ছে যে আমাদের যে মাংসগুলো হয়ে গিয়ে একটা মোমের মতো একটা অংশে পরিণত হয়ে গেল, ফ্যাটি একটা অংশে পরিণত হয়ে গেল, তাকে বলা হচ্ছে তোমার অ্যাডিপোসিয়ার ফর্মেশন। মানে সেটা মোমের কুকুরের মতো, সে আর করবেও না ওটা। এগুলো সাধারণত আমাদের যে ফসিলগুলো আমরা পাই, এই জিনিসগুলো থেকে আমরা ফসিলগুলো লিভিং ফসিল কিন্তু বুঝতে পারেন? এই হচ্ছে তোমার ডেটের এরকম এগুলো হয়ে গেল। এবার হচ্ছে ইনজুরি, এই একটা সেক্টর। বিভিন্ন ধরনের ইনজুরি থেকে আমরা বিভিন্ন ধরনের কেস, ক্রিমিনাল কেসগুলোকে মানে আইডেন্টিফাই করা হয়, যে মানে আসামি তাদেরকে করা হয়, হ্যাঁ, সেই জন্য এবং মেডিকেল সায়েন্স অ্যাপ্লাই করে এগুলো করা হয়। সেই জন্য ইনজুরিটাকে আমাদের এই এফএসএম এর মধ্যে ঢোকানো হয়েছে এবং মেডিকেল ছাত্রদের পড়ানো হয়। এবার ডেসক্রাইব দ্য মেডিকো লিগাল ইম্পর্টেন্স অফ, এখানে শুধু একটা দিয়েছে অ্যাপ্লিকেশন, মানে এই অ্যাপ্লিকেশন থেকে আমরা মেডিকেল নলেজ অ্যাপ্লাই করে এই অ্যাপ্লিকেশনগুলোর উপরে নির্ণয় করবো আমরা যে কে মানে ভিকটিম, মানে আর কে আসামি। বুঝতে পারে? আরো আমি একটা উদাহরণ দিচ্ছি,
যে বিভিন্ন ধরনের যখন অ্যাক্সিডেন্টাল কেসগুলো ঘটে তখন পুলিশ ইনস্পেকশন হয় তো, তারপর সেখান থেকে যদি সন্দেহজনক ব্যাপার ঘটে তখন সেখান থেকে ফরেন্সিক এক্সপার্টদের টাকা পায়। ঠিক আছে, ফরেন্সিক এক্সপার্টরা সেগুলো অ্যানালিসিস করে তাদেরকে ইনফরমেশন দেয় এবং এটা মানে সলভ করতে, আইনি প্রসিডিওর সলভ করতে সাহায্য করে। ঠিক আছে, এবার ধরো একটা যখন ইনজুরিগুলো আছে, ইনজুরি আমাদের কত ধরনের হয় আগে ক্লাসিফিকেশনগুলো জানতে হবে। ঠিক আছে, অর্থাৎ মেকানিক্যাল ইনজুরি ঘটে, মেকানিক্যাল ইনজুরিগুলোর মধ্যে তোমার এই যে অ্যাপ্রেশন একটা ছোট্ট অংশ, বুঝতে পারছি? অ্যাপ্রেশন মানে হচ্ছে কি না শরীরের উপরের অংশের ডিস্ট্রাকশন, শরীরের উপরের অংশের ডিস্ট্রাকশন অর্থাৎ স্কিনের ডিস্ট্রাকশন। সেখানে ধরো একটা স্ট্রেচিং হতে পারে, একটা স্ট্রেচিং মানে আঁচড়, গ্রেস হতে পারে, প্রেসার অ্যাপ্রেশন হতে পারে, ইমপ্রিন্ট অ্যাপ্রেশন হতে পারে। একটা গাড়ি চলে গেল পায়ের উপরে, টায়ারের যে গ্রিপ, সেই গ্রিপের প্রিন্ট আমার স্কিনের উপরে ছাপ পড়ে, দ্যাট ইজ ইমপ্রিন্ট হয়ে গেল, দ্যাট ইজ ইমপ্রিন্ট অ্যাপ্রেশন। বুঝতে পেরেছো? এবার নোখ দিয়ে যখন হচ্ছে তখন সেগুলো আঁচড় হচ্ছে, সেগুলো যে স্ট্রেচিং। ঠিক আছে, এবার স্ট্রেচিং গুলো এইরকম যখন আমরা কোথাও গাড়ি নিয়ে করছি সেখানে এই জিনিসগুলো হতে পারে। যখন সার্ভিসের উপরে আমার বডিটা যাচ্ছে তখন সেখানে অ্যাপ্রেশন হবে, স্কেচিং হবে, গ্রেজ হবে, হ্যাঁ, ইমপ্রিন্ট হতে পারে। তো সেই সব জিনিসগুলো থেকে মানে কোন দিক থেকে কখন কিভাবে কাজগুলো হচ্ছে সেগুলো আমরা একটা আইডিয়া পেতে পারি। একটা ধরো আমি পূর্ব থেকে পশ্চিমে বা দক্ষিণ থেকে উত্তরের দিকে যাচ্ছি, যখন ধরো অ্যাক্সিডেন্ট হলো আমি সেইভাবে করবো, করার পর বডিটা তো এইভাবে ফ্লো হবে, স্পেসগুলো তো আমার প্রচুর ডিরেকশনে আসবে, তাই তো? হ্যাঁ, এবার দেখা গেল যে যে ন্যারেট করছে, যারা ঘটনাগুলো বলছে আর তাদের শরীরের যে স্টিগমা সেখানে মিলছে না। বলছে এইরকম যাচ্ছিলাম, এইরকম রোডে পড়ে গেছে, এরকম হলে পরে তো এরকম হলে যদি পুলিশ তোরা তো এইভাবে হবে, তোরা এইভাবে রয়েছে কেন? আচ্ছা, তো এইভাবে হওয়া উচিত না। এখানটা মানে কি কথাটায় জল মেশানো হচ্ছে, এই জায়গাগুলো ধরা পড়ে যাবে এইসব স্টিগগুলো। বুঝতে পেরেছি? যেমন ধরো একটা রেপ কেস ঘটেছে, 3-4 জনকে আসামিকে ধরা হয়েছে, যে ভিকটিম আর কি যে যাকে রেপ করা হয়েছে বলছে আমি কিন্তু তাকে গালে আঁচড়ে দিয়েছিলাম, আমার রেজিস্ট্যান্সে গালে আঁচড়ে দিয়েছিলাম। তো ইনকেস 4 জন ধরা হয়ে তার মধ্যে 2 জনের গালে আঁচড় আছে। এইবার এই আঁচড়গুলো এদের একটা এজ আছে, মানে এটা কত দিনের আঁচড়, 1 দিনের আঁচড়ে একটা চরিত্র, 2 দিনের আঁচড়ে একটা, 3 দিনের, 4 দিনের, 5 দিন। ঘটনা ঘটেছে দেখা যাচ্ছে 3-4 দিন আগে। ঠিক আছে, তো ভিকটিম ধরা পড়েছে, একজনের আঁচড় আছে তার দেখা যাচ্ছে 2 দিন বয়স, তো ঘটনাটা ঘটেছিল 4 দিন আগে। তার মানে যার 2 দিন আগে আঁচড়, এটা নিশ্চয়ই ওর আঁচড় হওয়া উচিত না। ও তো বলছে 4 দিন আগে ঘটেছিল, আগে ছিল মুখে 4 দিন আগে। আর একজনের ধরা পড়েছে তার আঁচড়টা দেখা যাচ্ছে বয়সটা মোটামুটি 4 দিন, 4 দিন। তার মানে কি এই দুটো আঁচড়ের থেকে ইজিলি মানে ডিসক্রিমিনেট করে যাচ্ছে যে 4 দিন এসে মোর সাসপেক্টেড এসে যাচ্ছে ক্ষেত্রে। তো এইভাবে আমরা মানে এই সমস্ত ইনজুরির সাহায্যে আমরা এইরকম অপরাধীকে চিহ্নিত করতে পারি। বুঝতে পেরেছো? এইটাই হচ্ছে মেডিকো লিগাল। এবার হচ্ছে বার্ন, পুরা কেস, কত পুরা কেস, ঠিক আছে? এবার বার্ন গুলো জানতে হবে। পুরা মানে বার্ন কাকে বলে, বার্নের সঙ্গে আর একটা কথা জড়িয়ে থাকে স্ক্যাড, স্ক্যাড, স্ক্যাড। একদম লাস্ট পার্টে বার্নের ডিফারেন্স বিটুইন বার্ন এন্ড স্ক্যাড, বুঝেছো? তাহলে বার্ন কাকে বলে আর স্ক্যাড কাকে বলে, আর বার্নের ডিগ্রি, এটাকে এইগুলো তোমাদের জানতে হবে। বার্ন কাকে বলে? বার্ন হচ্ছে যখন জ্বলন্ত ফ্লেম বা কোনো সলিড, উত্তপ্ত সলিড বস্তু যখন আমাদের শরীরে ইনজুরি ঘটাচ্ছে,
তখন সেটাকে বলছি আমরা নর্মাল। আর যখন কোনো লিকুইড বা কোনো বাষ্প আমাদের শরীরে ইনজুরি ঘটাচ্ছে তখন সেটা হয়ে যাবে স্ক্যান্ড। অর্থাৎ স্ক্যান্ড হচ্ছে ময়েস্ট হিট আর বার্ন হচ্ছে ড্রাই। এক কথায় দাঁড়ালে বার্ন হচ্ছে ড্রাই হিট, অর্থাৎ উত্তপ্ত জ্বলন্ত ফ্লেম হতে পারে সেটা ড্রাই। আবার কোনো উত্তপ্ত লোহা, গরম একদম লোহা এসে তোমার শরীরে সংস্পর্শে সেই জায়গায় পুড়িয়ে দেবে, এগুলো সব বার্নে চলে যাবে। এই জিনিসগুলো হলো বার্ন। আর ধরো গরম তেল পড়ে গেল বা গরম জল বা বাষ্প, তাতে যে পুড়িয়ে দিল সেটা হয়ে যাবে স্ক্যান্ড। এবং এই দুটোর পার্থক্য আমাদের এগুলো তোমাদের মধ্যে দেওয়া থাকবে। অ্যাসিডটা কি হবে স্যার? হ্যাঁ, অ্যাসিড কেমিক্যাল অ্যাসিড মানে সব কেমিক্যাল মানে অ্যাসিড অ্যালকালি যেমন স্যার H2SO4 থাকে ব্যাটারিতে, অ্যাসিড এটা বলতে স্যার পুড়ে যাবে। HCl হোক H2SO4 হোক অ্যাসিড অ্যাসিড, ঠিক আছে। এবার হচ্ছে কি না তোমাদের যে এই যে বার্নের যে ডিগ্রি, বার্নগুলো সাধারণত আগেকার দিনে আমাদের 6টা ডিগ্রিতে ভাগ করা ছিল, কিন্তু সেগুলো খুব ডিফিকাল্ট ডিসক্রিমিনেট করা, সেই জন্য সেটা থেকে এটাকে বার্নের এটাকে 3টে সেক্টরে ভাগ করে দিয়েছে, বুঝতে পেরেছো? একটা হচ্ছে তোমার মানে কতটা ডিগ্রি গিয়ে পুড়ছে। কিছু বার্ন ধরো সুপারফিশিয়াল বার্ন বলছে, সুপারফিশিয়াল বার্ন বা এপিডার্মাল বার্ন, ঠিক আছে। এপিডার্মাল বার্ন মানে আমাদের স্কিনে যে দুটো লেয়ার, একটা হচ্ছে এপিডার্মিস, একটা ডার্মিস, ঠিক আছে। অনলি এখানে পুড়েছে কিন্তু ইনজুরি হয়েছে অনলি এপিডার্মিসে, ডার্মিসেও যায়নি, ডার্মিসেও কোনো ইনজুরি ঘটায়, তখন তাকে বলছি আমরা সুপারফিশিয়াল বার্ন বা এপিডার্মাল। সুপারফিশিয়াল গ্যাস আগে বলে এখন কিছু ডিফারেন্স শুনে যাও, কারণ সব পেয়ে যাবে। আর একটা হচ্ছে কি ডার্মো এপিডার্মাল, সেখানে এপিডার্মিস তো গেছে গিয়ে ডার্মিসকে ধরে নিয়েছে, ইনজুরিটা ডার্মিস অব্দি পৌঁছে গেছে, তখন সেটাকে বলছে ডার্মো এপিডার্মাল। আর একটা হচ্ছে ডিপ বার্ন, যখন এই স্কিন ইনভলভ হওয়ার পরে মাসেল ধরে নিচ্ছে, মাসেলসের নিচে নার্ভ ধরে নিচ্ছে, তার নিচে বোনসও ধরে নিচ্ছে, যখন যত মানে স্কিন ছেড়ে যখনই ঢুকে যাচ্ছে দ্যাট ইজ ডিপ বার্ন। সেটা মাসেল অব্দি যেতে পারে, মাসেলকে ক্রস করে হাড় অব্দি পৌঁছে যেতে পারে, মানে কতটা ডিপে উঠছে সেইটা জানার জন্য এই ডিগ্রিগুলো করা হবে। আর একটা হচ্ছে এক্সটেন্ড, কতটা শরীরে কতটা অংশ জুড়ে উঠলো। এক্ষেত্রে রুলস অফ 9 বলে একটা ফর্মুলা, সেই ফর্মুলা অনুযায়ী কতটা পার্সেন্টেজ হচ্ছে সেই পার্সেন্টেজ ক্যালকুলেট করে বলা হচ্ছে 30% বার্ন, 40% বার্ন, 50% বার্ন, 60% বার্ন, এরকম পার্সেন্টেজ দেয় যে এত পার্সেন্ট জুড়ে গেছে। এটা হচ্ছে অ্যাকর্ডিং টু এক্সটেনশন অফ বডি। সেখানে রুল অফ 9 কি বলছে না আমাদের যে মানে শরীরের বিভিন্ন অংশকে তোমার 9 করে পয়েন্ট দেওয়া আছে, 9 বিভিন্ন অংশকে 9 করে পয়েন্ট দিয়ে সেই পয়েন্টগুলো জুড়ে জুড়ে পার্সেন্টেজ করা হয়। মানে তোমার ধরো এই যে মাথাটা, এটা হচ্ছে 9, এই যে হাত, এই হাতটা 9, এই হাতটা 9, বুঝতে পেরেছো? তারপরে ধরো এই যে বডি, দেহকাণ্ড, দেহকাণ্ডের এই যে আপার পার্ট 9, লোয়ার পার্ট 9, পিছনেও তাই, মানে দেহকাণ্ডটা পুরোটাই মিলে হবে 36%, 9, 9, 9, 9। এই দুটো হাত নিয়ে হবে আরো 9, 9, 18%, আর এখানে 9, 3 × 27, 27 আর 36 হয়ে গেল। আর হলো দুটো পা, পা দুটো পায়ের সামনেটা হচ্ছে 9, পিছনটা 9, একটা পায়ে। হাতে যেমন দুটো সামনে পিছন মিলিয়ে 9, পায়ে কিন্তু সামনেটা 9, পিছনটা 9, এই পায়ের সামনে 9, পিছনে 9, 36, 99 হয়ে গেল। এক্সটার্নাল জেনিটালিয়া 1%, পেরিনিয়াম অঞ্চলটা 1% দেওয়া হয়, বুঝতে পেরেছো?
টোটাল হয়ে গেল 100%। এই 100% অনুযায়ী কোনখানে কতটা এক্সটেন্ড করেছে ফান্ড, এই হাত যদি একটা হাত করে 9%, কতটা পুরো হাত উড়লে 9%, এখানে এই হাতটাও যদি পুড়ে যায় 9%, তার 18% পাবে। বুকের এখানে যদি পুড়ে যায় 9%, পেটে যদি পুড়ে যায় 9%, বুঝতে পারছি? এইভাবে ধরা হয়। সেই জন্য কোনোটা 30% আছে, কোনোটা 40% আছে, এরকম পার্সেন্টেজ হিসাবে একটা এক্সটেনশন করা। আর একটা হচ্ছে কতটা ডিপে দিতেছে, whether it is superficial বা epidermal, ডার্মো এপিডার্মাল, তার ডিপ ওয়ান। বুঝতে পারছি? এইভাবে বার্নের আমাদের ক্লাসিফিকেশন গুলো করতে হবে, করা আছে এবং সেটার মধ্যে দেওয়া থাকবে, তোমরা ইজিলি বুঝে নিতে পারবে। রেপ কেস এটা একটা মানে কেস, এখানে তোমার মানে কি বলবো, মেয়েদের আর কি ইচ্ছার বিরুদ্ধে গিয়ে যখন তুমি সেক্সুয়াল গ্র্যাটিফিকেশন করছো তখন সেটা রেপের মধ্যে পড়ে যাচ্ছে, ঠিক আছে? কিন্তু ইচ্ছা সত্ত্বেও কতগুলো জায়গা আছে যেখানে রেপ কেসে পড়ার জায়গা রয়েছে, যেমন হচ্ছে মাইনর গার্ল, যদি সেই ইচ্ছা সত্ত্বেও তার সঙ্গে যদি তুমি সেক্সুয়াল গ্র্যাটিফিকেশন করো, রেপ কেসে পড়তে পারো। অথবা কনসেন্ট, এটা একটা ভ্যালিড কনসেন্ট দিতে পারে অ্যাবভ 16 ইয়ার্স এজ গার্ল, ভ্যালিড কনসেন্ট দিতে পারে 16 বছরের ঊর্ধ্বের কোনো মেয়ে একটা ভ্যালিড কনসেন্ট দিতে পারে, ঠিক আছে, আমাদের আইনে। তার নিচে হলে সেটা মানে ইনভ্যালিড হিসাবে পরিগণিত হবে, ভ্যালিড হবে। বোঝা গেল? তার মানে 16 বছরের নিচে ওয়াইফ ছাড়া, ওয়াইফের 15 বছর কনসিডার করা আছে। আমাদের আইনগুলো খুব পিকুলিয়ার, বলছে বিয়ে 21 বছর আগে দিতে পারবে না, অথচ রেপ কেসের রেপে দেওয়া আছে নিজস্ব ওয়াইফের সঙ্গে। যারা আইন করছে তারাই আগে আইন এই 15 বছরের দেওয়া উচিত ছিল না, বা যদি আগে দেওয়া থাকতে এখন রেজিস্টার করা উচিত ছিল এখনকার দিনে। সেই রেজিস্ট্রেশন হয়নি, সেই 15 বছরটা নিতে যাকে মানে যদি মানে ভ্যালিড কনসেন্ট দিতে পারে 16 ইয়ার্স অ্যাবভ, ঠিক আছে? এইবার ভ্যালিড কনসেন্টটা কখন ইনভ্যালিড হবে, যদি সেটা 60 ইয়ার্সের নিচে হয়, কোনো মহিলা সেটা ইনভ্যালিড হয়ে যাবে। এবং তার কনসেন্টটা যদি আমি অন্য কোনোভাবে নিই, ধরো ভয় দেখিয়ে নিতে পারি, নেশার কোনো জিনিস খাইয়ে নিতে পারি, তো এইসব জিনিসগুলো কিন্তু এর মধ্যে পড়ে যাবে, এগুলো করা যাবে। বোঝা গেল? তো এই হচ্ছে তোমাদের রেপ কেস, এবং সেক্ষেত্রে একটা ঘটনা ঘটে গেলে সেখানে কিভাবে তাদের এক্সামিনেশন করা হয় সেইগুলো সম্বন্ধে তোমাদের একটু জানতে হবে। 6 নম্বরে দেওয়া আছে ডিফারেন্স বিটুইন ট্রু অ্যান্ড ফলস কেস। বলছে আমরা যে ইঞ্জুরি করেছিলাম, মেকানিক্যাল যে ইঞ্জুরি করেছিলাম, মেকানিক্যাল ইঞ্জুরি যখন আমরা ক্লাসিফিকেশন করব তখন তাহলে একটা সেক্টর শুরু করলাম অ্যাব্রেশন। অ্যাব্রেশন ছাড়াও তারপরে সেক্টর হচ্ছে কনটিউশন। এই কনটিউশন কি বলছি আমরা, ব্রুইজ মানে হচ্ছে কোনো একটা সলিড জিনিস, মানে বডি হোক বা একটা মানে পাথরের খণ্ডই হোক, আমার এখানে সজোরে লাগলো, কালো হয়ে এরকম খুলে গেল, কালো হয়ে স্কিন ইনট্যাক্ট রইল, স্কিনটা ফাটলো না, ফলে রক্তটা বেরোতে পারলো না, রক্তটা স্কিনের নিচে জমাতে কালো হয়ে গেল। দ্যাট ইজ কল্ড ব্রুইজ বা কনটিউশন। বুঝে গেল? অর্থাৎ ঘুষি মারলে হতে পারে, কোনো বল এসে লাগলে হতে পারে, এরকম ধরনের ইনজুরি। এটাও এমন টাইপ অফ ইনজুরি। হ্যাঁ, এবার এই ধরনের ব্রুইজ কিছু ইরিটেটিং সাবস্টেন্স আছে, সেগুলো শরীরে লাগিয়েও করা যায়। যেমন কালো কালো চোখ করে, আর কালো কালো চোখ করে ওরা আমাকে খুব বসে দিয়েছে, কত কিছুই করে। আমি কিছু ইরিটেটিং সাবস্টেন্স দিয়ে ওই ব্রুইজগুলো তৈরি করেছি। এইখানে এটা হচ্ছে ফলস ব্রুইজ। এই যে ট্রু ব্রুইজ, ডিফারেন্স ট্রু ব্রুইজ ফলস ব্রুইজ আইনে কেন এলো, এই জায়গা থেকে আসে। মিথ্যে কাউকে ফাঁসি দিতে পারে,
কোনো মেয়ে তাদের ফলস কুইজ করে আমার নামে দেবে বলে ডাক্তারবাবু খাই দিল ডাক্তারবাবুকে এটা তৈরি করেছি আমি দেখতে যাবো দেখতে বুঝবে না ডাক্তার নিয়ে না পারে ভালো না। কিন্তু আপনি তো অস্বীকার করে যাচ্ছেন তখন কি হবে তখন ফরেন্সিক ডিপার্টমেন্ট চলে আসবে এক্সপার্ট চলে আসবে এর জিনিসগুলো টেস্টিফাই হবে যে ওয়েদার ইট ইজ মানে সেক্ষেত্রে আমার ফিঙ্গার টিপ থাকবে আমার থাকবে এবং যে ব্রিজগুলো হয়েছে সেগুলো সঠিক ট্রু ব্রিজ হতে হবে তবে না বেশি সাপোজ হবে তো ওখানে দেখা যাচ্ছে যখনই কেমিক্যাল অ্যানালিসিস করা হচ্ছে ফরেন্সিক অ্যানালিসিস করা হচ্ছে দেখা যাচ্ছে ব্রিজগুলো অরিজিনাল ব্রিজ ফলস ব্রিজ সব ফলস ব্রিজ বুঝতে পেরেছেন এবং তাদের কিছু স্টিগমা আছে পার্থক্য আছে যে এইটা ট্রু ব্রিজ সেটা ফলস ব্রিজ সেই ট্রু ব্রিজটা 8-10টা পয়েন্ট আছে হ্যাঁ তাতে পরিষ্কার বোঝা যাবে এটা ট্রু আর এটা ফলস বুঝতে পেরেছো তো সেই জন্যে এখানে একটা কোশ্চেন তোমাদের দেওয়া আছে ডিফাইন বিটুইন ট্রু অ্যান্ড ফলস ব্রিজ ব্রিজ হচ্ছে মানে কন্ডিশন যেটা একটা মেকানিক্যাল ইনজুরির একটা অংশ 2 নম্বর 3 নম্বর মেকানিক্যাল ইনজুরি কি ইনসাইজ হোল মানে হচ্ছে কোনো ধারালো বস্তু দিয়ে কাটা ইনসাইজ করা আঘাত নয় কেটে কাটা বুঝলে এটা তোমার সোট হতে পারে চোট দিয়ে করা যেতে পারে ন্যাপলা দিয়ে করা যেতে পারে ছুরি দিয়ে করা যেতে পারে তাই তো ইনসাইজ করা যেতে পারে আরেকটা হচ্ছে স্ট্যাব মানে হচ্ছে গেঁথে দেওয়া তরবারি দিয়ে ছুরি দিয়ে সবকে স্ট্যাব করা যায় ইনসাইডও করা যায় স্ট্যাবও করা যায় আমি যদি সোজাসুজি এরকম গেঁথে দিই নাকি স্ট্যাব পিছন দিক দিয়ে যদি এরকম স্ট্যাব করি স্ট্যাব বুঝতে পেরেছো তাহলে স্ট্যাব ইনজুরি একটা ইনজুরি মেকানিক্যাল ইনজুরির একটা পার্ট স্ট্যাব আর কি আছে না ফায়ার আর্ম ইনজুরি ফায়ার আর্ম অর্থাৎ যে সমস্ত অস্ত্র ফায়ার করতে পারে সবসময় থাকে পিস্তল একটা করে। যে সমস্ত অস্ত্র যে সমস্ত বলবে না ভালো যে ছিল সমস্ত স্যার। অস্ত্র জেনে বললাম। শোনো আগে যে সমস্ত অস্ত্র ফায়ার করতে পারে তাদেরকে বলি আমরা ফায়ার আর্ম তার মধ্যে পিস্তল পড়বে স্টেন গান পড়বে দোনালা বন্দুক পড়বে কত ধরনের আছে একে হ্যাঁ একে স্টেন গান থেকে আরম্ভ করে যারা ফায়ার করতে পারে ঠিক আছে তাদেরকেই বলছে ওরা ফায়ার এবং তারা কি ইনজুরি করবে এবং সেই ইনজুরিগুলোকে বলা হয় ফায়ার আর্ম ইনজুরি তার একটা এন্ট্রি পয়েন্ট থাকে এক্সিট পয়েন্ট থাকে তার বিভিন্ন ধরনের যে এগুলো কার্তুজগুলো ইউজ করা হয় তাদের ক্যালিবারগুলো আলাদা আলাদা থাকে তো এরকম বিভিন্ন চরিত্র আছে যেটা পিস্তল দিয়ে মারা হয়েছে হ্যাঁ এটা দোনালা বন্দুক দিয়ে মারা হয়েছে এটা ট্রেন দিয়ে মারা হয়েছে সব জিনিসগুলোকে আমাদের ফরেন্সিক ডিপার্টমেন্টে যারা আছে এক্সপার্ট তারা সবাই সব স্যার ইচ্ছা পুরে পাওয়া যায় তো গান ফ্যাক্টরি আছে ওটা তো ফ্যাক্টরি লাইসেন্স না হলে দেবে না তো স্যার স্যার ফরেন্সিক সায়েন্স নিয়ে করতে গেলে নিয়ে দিতে হবে হ্যাঁ ফরেন্সিক সায়েন্স নিয়ে করতে গেলে নিয়ে দিতে হবে এখন দেখো মেডিকেল মেডিকেল তুমি যাই করো যে কোনো জিনিস করো তোমাকে নিজের মাধ্যমে আসতে হবে নিট দিতে হবে সেখানে তুমি দাঁতের ডাক্তারি হও চাই আয়ুর্বেদিক ডাক্তারি হও হোমিওপ্যাথি ডাক্তারি হও যে কোনো ডাক্তারি আর গান গাড়ি যেতে চাও সেখানে তোমাকে নিটে বসতে হবে নিট থেকে আসতে হবে স্যার বিয়ে স্যার তুমি কোথাও ভর্তি হতে পারবে না দিতে পারবে না আইনে বেঁধে যাবে নেবেও না কোনো কলেজ নেবে না স্যার প্যাথোলজি নিয়ে করতে গেলে সেখানেও এখন নিট করে দিচ্ছে এখন স্যার প্রচুর কড়াকড়ি করে দিয়েছে মিনিমাম 7 ইয়ার্স পর্যন্ত এই যে মানে বিএসসি নার্সিং তারপরে এগুলো এখনো মানে প্যারামেডিক্যাল লাগে না স্যার লাগবে এখনো পর্যন্ত এসকেপ করে ঢুকে যাচ্ছে কিন্তু আইন আসছে তোমার মানে ওই যে বিএসসি নার্সিং মানে যেগুলোতে মানে বাজারি হোক সিস্টারি হোক তোমার নিজের মাধ্যমে আসছে এখন বিভিন্ন কলেজ সরিয়ে ফেলছে ছাড়া কিন্তু ওটাও মানে নিজের মাধ্যমেই আসছে। বাংলার মধ্যে আছে ওগুলো নিজের মাধ্যমে তখন প্রচুর কড়াকড়ি করে দিয়েছে সেই জন্য তুমি এই যে মেডিকেল সায়েন্সটা পড়বে কি করে এই যে এইসব যে জিনিসগুলো দেখছো এগুলো জানা অবশ্যই উচ্চ মাধ্যমিকের পরে লিখ দিতে পারবে এবং অবশ্যই উচ্চ মাধ্যমিকের সায়েন্স
সায়েন্সের সাবজেক্ট থাকতে হবে, সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকতেই হবে। সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। এখন তো কোনো ব্যাকগ্রাউন্ড আর আছে না, এখন কোনো মার্কস মানে 50 আছে, এখন 50 করে দিচ্ছে, আগে যে কোনো সরকার। আর তবে এখন একটা রুলস করেছে, আগে যেমন অনলি 3 দিত, এখন সারা জীবন দিতে হবে। হ্যাঁ? না না, ডেস্টিনেশন কেটে দিয়েছে। আগে 3টে ছিল, 3 বার দিতে পারছে, এখন যতবার খুশি দিতে পারে। এখন বলছে তুমি যখন ইচ্ছা যতবার ইচ্ছা নিতে বসতে পারো। পরে নিতে একটা এন্ট্রান্স এক্সাম, এবার তোমাদের তো মাঝে পড়তে হবে, গ্র্যাজুয়েট লেভেলের তারপরে তারপরে পোস্ট গ্র্যাজুয়েট আছে, বিশাল ডাক্তার পড়ার মধ্যে বিশাল সময় থাকে, সেই জন্য এখন তো ডাক্তার আসতে চাইছে এবারে নিতে তো মানে প্রচন্ড টাফ, প্রচুর টাফ। এবারে নিট এত টাফ হয়েছে বিগত আরে নিট কেন, তোমার যে কোনো এন্ট্রান্স পরীক্ষাগুলোই এখন টাফ। নিট বলো, ক্যাট বলো, সবই টাফ, তাতে চান্স কম। দুটো ইয়ার লেগে যায়, খুব কম ছেলে ফ্যামিলিতে তো একদম স্কোর নেই, খুব কম ছেলে জানো কি র্যাঙ্কিং করে মেদিনীপুরটা একটু বেশি। এখন কি হয় জানো, কারণ ক্লাস 8 থেকে প্রিপারেশন চলছে, আমরা অনেক পিছিয়ে আছি, আমরা অনেক পিছিয়ে আছি। বাঙ্গালোরে চিকিৎসা করতে এখানে ক্লাস 8 আর আমাদের ওয়েস্ট বেঙ্গল ছেলেরা ঘুমোচ্ছে, হায়ার সেকেন্ডারি দেওয়া হয়ে যাবে, তারপরে ভাবছে ওরা 4 বছর এগিয়ে গেছে, তারা কেন চলতে পারবে না। এখন সবাই জেনে গেছে, তাই এখন সবাই অভিভাবকরাও সজাগ হয়ে গেছে, যারা যারা মানে চাকরি করতে চাইবে তারা এখন ওই ক্লাস 8 থেকেই চালু করেছে। তার আগে তো ছিল না, তার আগে সবাই হায়ার সেকেন্ডারি স্কুল ফাইনালেও কিছু কাজ করতো না, হায়ার সেকেন্ডারি দেওয়ার পরে তখন 11 থেকে ভাবতো যে হ্যাঁ নিয়ে করতে হবে, ঠিক আছে 11টা মন দিয়ে করে তারপরে 1 বছর হায়ার সেকেন্ডারি দেওয়ার পরেই সব কিছু ভাবনা চিন্তা, প্রথমবারে যে পাবো এটা আশা করে, প্রথমবারে জাস্ট বসে এই মাইজের পর থেকেই তাকে 1 বছর করবে, আমরা মাইন্ডসে 1 বছর এবার দেখলো নিতে পেলো না, আবার সেই পিএসসি এখন স্যার 150 কেও চাকরি দিচ্ছে স্যার, 1.5 কোটি টাকা 30 লাখ দিচ্ছে। হ্যাঁ, এর বাইরেও আছে। যেমন ধরো আমি যদি অস্ট্রেলিয়া থেকে করি, আমার 40 লাখ টাকা মতো খরচা হবে। যদি আমি রাশিয়া থেকে করি, প্রায় 70-75 লাখ টাকা খরচা হবে। ইউক্রেন থেকে সবথেকে কম, ইউক্রেন হচ্ছে সবচেয়ে কম, কম 25 লাখ টাকা হচ্ছে ইউক্রেনে। কিন্তু ইউক্রেনের ঝামেলার জন্য স্যার রেনগুন থেকে হ্যাঁ রেনগুন রেনগুনে রাত্রি করায়, এখানে পড়ার ডিভাইস একটাই, ওখান থেকে পাস করে এলেও আমাদের এই মানে ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল একটা পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিয়ে পাস করলে তবে আমাদের দেশের রেজিস্ট্রেশন সময় দেওয়া হবে এবং প্র্যাকটিস করা হবে। স্যার তখন তো দেশ স্বাধীন হয়নি, আদারওয়াইজ তুমি ওই সার্টিফিকেট নিয়ে এখানে প্র্যাকটিস করতে পারবে না। এবং মেডিকেলে আপনার স্যার যখন করা হয়েছিল তখন তো দেশ স্বাধীন হয়নি, কি যখন করা হয়েছিল দেশ স্বাধীন হয়নি। আমার অত জানা দরকার গেছে, আমি এখনকার আইনটা জানি। হ্যাঁ? স্বাধীনের সময় ছিল। এখন এই নিয়ম আছে, আমাদের দেশে প্রাইভেটে করতে গেলে কোটি টাকা খরচা, বুঝলে? সেটা আমাদের দেশে বড় লোক ছাড়া কেউ ডাক্তারি করতে পারে না প্রাইভেটে, ওই সরকারের অনুকূলেই করতে হয়। অর্থাৎ তারপরে নিজে আমাকে র্যাঙ্ক করতে হবে। এবং এখানে এত মানে বাজেট করে দিয়েছে, জেনারেলদের জন্য 38% এসে দাঁড়িয়েছে, অনলি 38% দাঁড়িয়ে, সব কোটা চলে গেছে 62%। নিচে যেখানে এত একটা হাই লেভেলের ব্যাপার, সেখানে এত কোটা রাখা উচিত। কারণ সবাই কোটা করতে জেনারেলদের জন্য মাত্র 38%, কতটা কম্পিটিশন হয়ে গেল। একটা ছেলে মানে নিতে ধরো
পারবো এখানে এটা সব থেকে বাজে স্যার বাজে সিস্টেম করেছে, কিন্তু স্যার গান্ধীজি স্যার ওই কৃষ্ণমন্দিরে করে না করে যায়নি, এটা এখন বিচ্ছিরি একবার করে দিয়েছে। ওটা অ্যাকচুয়ালি হয়েছিল একটা উদ্দেশ্য নিয়ে, একদমই তাই। সেটা অনেকের জন্যই করা ছিল। এরা সেটাকে দিনের দিকে রাজনীতির করছে। রাজনীতিতে শেষ করে দিয়েছে। লাইফে যদি আমি এখন করতে পারি, আমার ছেলে তার ছেলে তার ছেলে মানে সব কিছু একটা বংশগত কিছু ব্রাহ্মণ ব্যাপারটা একদম ব্রাহ্মণ ছিল একটা ডিগ্রি আছে কোয়ালিটি অধিকারী হলে গ্রামের ব্রাহ্মণ আর উপাধি দেওয়া হচ্ছে। এবার দেখা গেল ব্রাহ্মণকে উপাধি দেব, তার বংশ পরম্পরা দিবে না, তার ছেলে ব্রাহ্মণ এই রাজনীতিতেও তাই। তার মেয়ে করলো, তার ছেলে করলো, তার দেশ পায়রা এই ধরনের ব্যাপার। আর এখন আমরা এসব পিছিয়ে আছি সাবজেক্টে। এখন আপডেট দিয়েছি। হ্যাঁ আমরা পিছিয়ে গেছি সাবজেক্ট থেকে। স্যার এই সমস্ত নোটসগুলো উপরেগুলো সব 10 টাকা ঠিক আছে। নেক্সট দিন থেকে আমি পড়ানো শুরু করে দেবো। হ্যাঁ, প্রথমে কি ধরবো? প্যাথোলজি ধরবো। নেক্সট দিন নোট তোমরা পেয়ে যাবে, সব জেরক্স করে দেবে। জেরক্স করবো না স্যার, ওই পিডিএফ আকারে ব্লুতে যা ভাবে করো, ঠিক আছে। আমি একদম প্রথম থেকে ধরবো, শেষ করে দেবো। ইন্ডিয়া থেকে ধরবো, তারপরে ইন্ডিয়ায় তোমাদের যেটুকু আছে করে দেবো।